আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত শেষ করেছি। আমাদের আজকে সপ্তম ক্লাস, সপ্তম অধ্যায়ের ওপরে ক্লাস খতিয়ান। দশম শ্রেণীর জন্য এটি হয়ে গিয়েছে এবং নবম শ্রেণীর জন্য এটি নতুন। আমরা এখানে প্রথমে শিখব খতিয়ান কাকে বলে, কিভাবে খতিয়ান প্রস্তুত করা হয়, সাধারণ জাবেদা থেকে কিভাবে খতিয়ান প্রস্তুত করা হয় এবং খতিয়ানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই খতিয়ানটি আমাদের বইয়ের সপ্তম অধ্যায়ে আছে। খতিয়ান সম্পর্কে দেখো, বইতে প্রাথমিকভাবে কি বলেছে। লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ এরপর হিসাবের শ্রেণী অনুযায়ী যথাযথ হিসাবে স্থানান্তর করা হয়। সারা বছর বিভিন্ন সময়ে লেনদেন ও বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করা হয়। ক্রয় জাবেদা হতে বাকিতে ক্রয় এবং নগদান বই হতে নগদ ক্রয় একত্রিত করা ব্যতীত মোট ক্রয় জানা সম্ভব নয়। খতিয়ান বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্রয় বিক্রয় এবং অন্যান্য আয় ব্যয় সমূহ একত্রিত করে মোট ক্রয় মোট বিক্রয় এবং অন্যান্য সকল আয় ও ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়ে সাহায্য করে। একইভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের সংশ্লিষ্ট লেনদেন সমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর করা হয়। হিসাবের উদ্বৃত্ত নির্ণয়ের প্রক্রিয়া জানা এবং হিসাবের উদ্বৃত্তের ভিত্তিতে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ের সার্বিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা এই অধ্যায়ের বিষয়ের অন্তর্ভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখলাম কি, বিভিন্ন জায়গার ছড়িয়ে ছিটিয়ে থাকা হিসাবগুলোকে আমরা একত্রে যেখানে লিপিবদ্ধ করি আমরা সেটাকে বলা হয় খতিয়ান। আমরা খতিয়ানকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটি হলো সাধারণ খতিয়ান আর একটি হলো সহকারী খতিয়ান। মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান, মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান, আর একটি হলো সহকারী খতিয়ান। এখানে মূল খতিয়ান আর সাধারণ খতিয়ান কিভাবে বুঝবো? যেমন এক্ষেত্রে দেখো, দেনাদার নামে একটি খতিয়ান আছে, এইটা হলো আমাদের সাধারণ খতিয়ান বা মূল খতিয়ান। আর এই বিভিন্ন দেনাদারের নামে, যেমন দেনাদার ক, খ, গ, ঘ, এই চারজন দেনাদার আছে, এই চারজন দেনাদারের নামে আলাদা আলাদা খতিয়ান প্রস্তুতকরণকে সহকারী খতিয়ান বা সাবসিডিয়ারি খতিয়ান বলে। খতিয়ানের ধারণা এখানে আমাদের দেখো বলেছে কি, প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব, সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ব্যয় ও লাভ লোকসানের হিসাব সংরক্ষণ করা হয়। এই সব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। বিভিন্ন শ্রেণীর হিসাব, যেমন প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব, যেমন সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এই সব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। একটি চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কিত হিসাব সমূহের সাধারণত প্রারম্ভিক ডেবিট ও ক্রেডিট যে থাকে। নির্দিষ্ট সময়কালে সম্পন্ন লেনদেন সমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত হিসাবসমূহে যথাযথভাবে স্থানান্তর করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবে যে নিরূপণ করা হয়। এই প্রক্রিয়ায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানের উক্ত সময়কালের আয় ব্যয় লাভ ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং নির্দিষ্ট তারিখে তার সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। আমাদের খতিয়ান সম্পদের ক্ষেত্রে কি কি খতিয়ান হতে পারে আমাদের এখানে একটি তালিকা দেওয়া আছে।
সম্পদের ক্ষেত্রে নগদ দামে একটি খতিয়ান হতে পারে, আসবাবপত্র খতিয়ান হতে পারে, দেনাদার হিসাবের খতিয়ান হতে পারে, অগ্রিম খরচের খতিয়ান হতে পারে, মজুত পণ্যের খতিয়ান হতে পারে, ভূমি ও দালান কোটার খতিয়ান হতে পারে, হিসাব ও যন্ত্রপাতির খতিয়ান হতে পারে, হিসাব ও সুনাম হিসাবেরও খতিয়ান হতে পারে। দায়ের ক্ষেত্রে আমাদের পাওনাদার হিসাব হতে পারে, ঋণ হিসাব হতে পারে, বকেয়া খরচ হিসাব হতে পারে, অনুপার্জিত আয় হিসাব হতে পারে। মালিকানা সত্ত্বের ক্ষেত্রে মূলধন হিসাব হতে পারে, উত্তোলন হিসাব হতে পারে, সাধারণ সঞ্চিতি হিসাব হতে পারে। বিক্রয়ের আয়ের ক্ষেত্রে বিক্রয় হিসাব হতে পারে, প্রাপ্ত ভাড়া হিসাব হতে পারে, প্রাপ্ত কমিশন হিসাব হতে পারে, প্রাপ্ত বাট্টা হিসাব হতে পারে, শিক্ষানবিশ ইসলামী হতে পারে। ব্যয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব হতে পারে, বেতন হিসাব হতে পারে, মজুরি হিসাব হতে পারে, অবচয় হিসাব হতে পারে, বিজ্ঞাপন হিসাব হতে পারে, বীমা হিসাব হতে পারে, ভাড়া হিসাব হতে পারে, কর ও অভিকর হিসাব হতে পারে, কুঋণ হিসাব হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, খতিয়ানের গুরুত্ব। কেন খতিয়ানের এত গুরুত্ব? লেনদেন সমূহকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজে তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। খতিয়ান হতে ব্যবসায়ের আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। রেওয়া মিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান হতে সংগ্রহ করা হয় এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ানের গুরুত্ব ও উপকারিতা প্রকাশের জন্য একটি কথা প্রচলিত আছে, খতিয়ান হিসাবের সকল বইয়ের রাজা। খতিয়ান হিসাবের সকল বইয়ের রাজা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের এই 4টি শব্দ আছে। এই 4টি শব্দ খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রায় প্রশ্নে এসে থাকে, নৈবেত্তিক মানে বহু নির্বাচনী। এখানে সিডি মানে ক্যারিড ডাউন, এর অর্থ হলো নিচে নিত বা স্থানান্তরিত। বিডি মানে ব্রড ডাউন মানে ওপর থেকে আনিত। বিডি মানে হলো ব্রড ডাউন, ওপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। বিডি মানে ব্রড ডাউন, ওপর হতে আনিত বা স্থানান্তরিত হয়েছে। সিএফ মানে ক্যারিড ফরওয়ার্ড মানে সম্মুখে নিত। সিএফ মানে ক্যারিড ফরওয়ার্ড মানে সম্মুখে নিত। বিএফ মানে ব্রড ফরওয়ার্ড মানে পিছন থেকে আনিত। এবার আমরা শিখব খতিয়ানের ছক সম্পর্কে। আমরা শিখব টি ছক। আমাদের খতিয়ানের ছক হলো 2 প্রকার, একটা হলো টি ছক আর একটা হলো চলমান ছক। টি ছক এবং চলমান ছক। আমাদের টি ছকের ক্ষেত্রে মোট প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খতিয়ানের 2টি ছক, একটা হলো টি ছক আর একটি হলো চলমান যে ছক। আমরা টি ছক সম্পর্কে পরিচিত হব। দেখো, তারিখ,
টি ছকে দুইটি পার্শ্ব থাকবে, একটি ডেবিট পার্শ্ব একটা ক্রেডিট পার্শ্ব। ডেবিট পাশে 4টি ঘর, ক্রেডিট পাশেও 4টি ঘর। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে এটি হলো টি ছক। আর আমাদের চলমান জের ছকের ক্ষেত্রে চলমান জের ছকের ক্ষেত্রে দেখো এই সাইডে আমাদের তারিখ, বিবরণ, তারপর হলো জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট আর হলো ক্রেডিট। এই ক্ষেত্রে আমাদের টি ছকের ক্ষেত্রে ব্যালেন্সিং করার প্রয়োজন হয়, কিন্তু চলমান জের ছকের ক্ষেত্রে আমাদের ব্যালেন্সিং করার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি আমাদের এটি অন্তর্ভুক্তকরণ হয়ে যায়। আমরা এখন শিখব কিভাবে খতিয়ান হিসাবে পোস্টিং দেওয়া হয়। আমরা একটি জাবেদা লিখব, নগদে বিক্রয়, মনে করো 4000 টাকা। আমরা এই 4000 টাকাটা কিভাবে খতিয়ানে পোস্টিং দিব আমি সেটি আলোচনা করছি। তাহলে এইটার আমরা যদি জাবেদা করি তাহলে আমাদের জাবেদাটি হবে নগদে বিক্রয়, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব হলো ক্রেডিট। তাহলে আমরা কি শিখলাম? নগদান হিসাব হলো ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা যদি নগদ নামে এই খতিয়ানটি করি তাহলে আমরা মনে করলাম এই লেজারটির নাম হলো নগদান হিসাব। এই লেজারটির নাম হলো কি? নগদান হিসাব। এই লেজারটির নাম হলো নগদান হিসাব। তাহলে আমরা এখানে কিভাবে পোস্টিং দিব আমরা সেটি শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের নগদান আমরা যদি জাবেদা করি তাহলে জাবেদা করলে আমরা নগদে বিক্রয় কত? 4000 টাকা। এইটার যদি জাবেদা করি তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের নগদান হিসাব আমরা নগদ নামক লেজার করতেছি। আমাদের খতিয়ানটা হলো কি নগদান হিসাব। নগদান হিসাব কোথায় আছে? ডেবিট সাইডে আছে। কোন সাইডে আছে? ডেবিট সাইডে। তাহলে আমরা লিখবো ডেবিট সাইডে। তার বিপরীত নাম লিখবো। তার বিপরীত নাম কি? বিপরীত নাম হলো বিক্রয় হিসাব। তাহলে আমরা ডেবিট সাইডে লিখবো বিক্রয় হিসাব। ডেবিট সাইডে লিখবো বিক্রয় হিসাব। এবার বিক্রয় হিসাব কত টাকা? 4000 টাকা। তাহলে আমরা শিখলাম যে আমরা যেটার খতিয়ান করব সেই হিসাবটি কোন সাইডে আছে আমরা সেই সাইডে যাব, কিন্তু লিখব কি? বিপরীত হিসাবের নাম। আমি আবারও বলছি, দেখো এখানে নগদান হিসাবের আমরা আজ খতিয়ান করছি। তাহলে নগদান হিসাব কোন সাইডে আছে? ক্রেডিট সাইডে। তাহলে ডেবিট সাইডে, আমরা ডেবিট সাইডে গিয়েছি এবং এখানে তার বিপরীত নাম কি আছে? বিক্রয় হিসাব। তাহলে আমরা লিখব হলো বিক্রয় হিসাব কত টাকা? 4000 টাকা। বিক্রয় হিসাব 4000 টাকা। এবার আমরা বিক্রয় হিসাবের খতিয়ান করব। তাহলে বিক্রয় হিসাবের খতিয়ান যদি করি, আমরা বিক্রয় হিসাবের খতিয়ান করব।
তাহলে বিক্রয় হিসাবের খতিয়ান যদি করি, দেখো বিক্রয় হিসাব কোন সাইডে আছে, আমাদের বিক্রয় হিসাব আছে ক্রেডিট সাইডে। তাহলে ক্রেডিট সাইডে আমরা ক্রেডিট সাইডে আসবো, এসে আমরা দেখব তার বিপরীত হিসাব। তাহলে বিপরীত হিসাবের নাম কি ছিল? নগদান হিসাব। তাহলে বিপরীত হিসাবের নাম কি ছিল? নগদান হিসাব। আমরা সেই নগদান হিসাব বিপরীত ক্রেডিট সাইডে লিখব। এবার টাকা হলো ওই 4000 টাকা। তাহলে আমরা টি ছকে পোস্টিং দেওয়া শিখলাম, অর্থাৎ আমাদের যে হিসাবের পোস্টিং দিব, অর্থাৎ খতিয়ান লেজার করব, খতিয়ান করব, সেই হিসাবের সেই সাইডে যাব। অর্থাৎ নগদান হিসাব করেছি, নগদান হিসাব কোন সাইডে আছে? ক্রেডিট সাইড, ডেবিট সাইডে আছে। আমরা ডেবিট সাইডে আসলাম, তার বিপরীত হিসাবের নাম কি ছিল? বিপরীত হিসাবের নাম হলো বিক্রয় হিসাব। সেই বিক্রয় হিসাব দিয়ে 4000 টাকা দিলাম। এবার আমাদের বিক্রয় হিসাব ক্রেডিট ছিল, তাহলে ক্রেডিট সাইডে আমরা আসলাম, আর এর ডেবিট ছিল হলো নগদান হিসাব, সেই নগদান হিসাবের নাম লিখলাম। এটি ছিল আমাদের খতিয়ানে টি ছকে পোস্টিং দেওয়ার নিয়ম। এবার আমরা শিখব চলমান জের ছকে পোস্টিং দেওয়ার নিয়ম। চলমান জের ছকে পোস্টিং দেওয়ার নিয়ম। তাহলে চলমান জের ছকের ক্ষেত্রে আমাদের ছকটি হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট, ক্রেডিট। তাহলে আমরা ওই জাবেদাটি আবার দিলাম, নগদান হিসাব ডেবিট আর হলো বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা যদি নগদান হিসাবের লেজার করি, আমরা যদি নগদান হিসাবে লেজার করি, তাহলে আমরা লিখব কি? বিক্রয় হিসাব। আমরা লিখব বিক্রয় হিসাব। এখানে যে তারিখ থাকবে সেই তারিখ লিখব তারিখের ঘরে, বিক্রয় হিসাব। এবার আমাদের বিক্রয় হিসাব লিখলাম। এবার টাকা, যেহেতু নগদের টাকা কি ছিল? ডেবিট সাইডে ছিল, তাহলে ডেবিট সাইডে বসবে 4000। আমাদের জের এর ক্ষেত্রে এটা যেহেতু ডেবিট জের, এজন্য এটা আমাদের এখানে 4000 টাকা বসবে। আমরা তাহলে কি শিখলাম? এখানে বিক্রয় হিসাব লিখব ডেবিটের টাকা বলে, জেরও ডেবিট জেরে টাকা হবে। এই ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, পরবর্তী এন্টিটিটা যদি আবারও ডেবিট হয়, তাহলে এখানে মনে করো আমি একটা ফিগার নিয়ে তোমাদের বোঝাচ্ছি। এখানে পরবর্তীতে যদি 2000 টাকা আমাদের ডেবিট কলমে আসে, তাহলে আমাদের উদ্বৃত্ত কলমে আসবে 6000 টাকা। এবার আমাদের মনে করো ক্রেডিট সাইডে আমাদের আরেকটি এন্ট্রি এসেছে, সেখানে হলো 3000 টাকা। 3000 না, আমরা মনে করলাম 4000 টাকা এসেছে। তাহলে আমাদের এই ব্যালেন্সটা ডেবিট ছিল, কিন্তু এখানে এসেছে কি? ক্রেডিট। তাহলে আমাদের এই 6000 থেকে 4000 কি করতে হবে? বাদ দিতে হবে। অর্থাৎ ডেবিট হলে, ডেবিট আইটেমের ক্ষেত্রে ডেবিট হলে যোগ করতে হবে, আর ক্রেডিট হলে বাদ দিতে হবে। আর ক্রেডিট আইটেমের ক্ষেত্রে এটি উল্টে যাবে। তাহলে এখানে আমাদের থাকবে 2000 টাকা। এবার আমরা বিক্রয় হিসাবের টা আমরা করব। তাহলে বিক্রয় হিসাবেরটা যদি আমরা করি, তাহলে বিক্রয় হিসাব কোন সাইডে আছে? ক্রেডিট সাইডে। তাহলে আমরা লিখব কি? নগদান হিসাব। তাহলে আমরা লিখব নগদান হিসাব কোন সাইডে? ক্রেডিট সাইডে। কত টাকা? 4000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি বুঝতে পেরেছো। এবার আমরা বইয়ে চলে যাচ্ছি।
আমরা বইয়ে দেখো একটি অঙ্ক আছে, সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ। সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ আমাকে বলেছে উপযুক্ত লেনদেনগুলো জাবেদা দাখিলা প্রদান করো এবং খতিয়ানে স্থানান্তর ও উদ্বৃত্ত নির্ণয় করো। তাহলে আমাদের বলা আছে 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ এত টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করে। উক্ত মাসে তার ব্যবসায় লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। মার্চ 2 বলেছে আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র ক্রয়ের জন্য জাবেদা হবে, তাহলে প্রথমে এত টাকা নিয়ে সে ব্যবসা শুরু করে, তাহলে ব্যবসা শুরুর জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তারপরে বলেছে আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র সম্পদ, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে আছে আমাদের পণ্য বাকিতে ক্রয়, তাহলে বাকিতে মানে ধারে, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব হলো ক্রেডিট। তারপরে আমাদের বলা আছে পণ্য বিক্রয় 25,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 8 নম্বরে বহি ফেরত কত? 2,000। বহি ফেরত হলো 2,000 টাকা। বহি ফেরত মানে হলো ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত পাওনাদার হিসাব ডেবিট আর বিক্রয় ফেরত হিসাব বহি ফেরত হিসাব হলো ক্রেডিট। তারপরে আছে পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, তাহলে পাওনাদারকে পরিশোধ যদি জাবেদা করি তাহলে পাওনাদার হবে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব খোলা হলো, তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট। পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তাহলে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর বলেছে শফিকের নিকট থেকে চেক মারফত ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কর্মচারীদের বেতন দেওয়া হলো, তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইটা হলো আমাদের জাবেদা ছিল। এবার হলো খতিয়ান। তাহলে আমাদের এখানে আমরা দেখো কি কি নাম এসেছে। এখানে আমরা যে যে নাম পেয়েছি, এখানে নগদান হিসাব পেয়েছি, মূলধন হিসাব পেয়েছি, আসবাবপত্র হিসাব পেয়েছি, ক্রয় হিসাব পেয়েছি, পাওনাদার হিসাব পেয়েছি, বিক্রয় হিসাব পেয়েছি, বহি ফেরত হিসাব পেয়েছি, ব্যাংক হিসাব পেয়েছি আর হলো বেতন হিসাব পেয়েছি। তাহলে আমরা এই কয়টি আইটেম পেয়েছি: নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, বহি ফেরত হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব। এই আমাদের 9টি খতিয়ান হবে। আমরা যদি টি ছকে করি তাহলে 9টি নামে 9টি টি ছক হবে। এবার আমি তোমাদেরকে নগদানের যে খতিয়ানটি হবে আমি সেই খতিয়ানটি তোমাদেরকে বোঝাচ্ছি। আমাদের দেখো আমাদের প্রথমে আছে 1 তারিখে নগদান আছে। 1 তারিখে নগদান কোন সাইডে আছে? ডেবিট সাইডে। তাহলে ডেবিট সাইডে কি লিখবো? মূলধন হিসাব। দেখো আমরা ডেবিট সাইডে কি লিখেছি? মার্চের 1 মূলধন হিসাব। তার কত টাকা? 1 লক্ষ টাকা। এবার 1 তারিখের পরে আছে 2 তারিখে নগদান হিসাব কোন সাইডে? ক্রেডিট সাইডে। তাহলে ক্রেডিট সাইডে লিখবো, কিন্তু লিখবো কি? আসবাবপত্র। ক্রেডিট সাইডে লিখবো আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, তাহলে নগদান হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট সাইডে নগদান হিসাবের জায়গায় লিখবো আসবাবপত্র আর টাকা হবে নগদে। তাহলে কত? 20,000। এবার 2 তারিখের পরে দেখো 5 তারিখে আছে বিক্রয় হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট, ডেবিট সাইডে বিক্রয় হিসাব লিখবো। তাহলে ডেবিট সাইডে লিখলাম বিক্রয় হিসাব। মোট কত? 25,000।
এবার আমাদের নগদ 5 তারিখের পরে দেখো, 5 তারিখের পরে আছে হলো 12 তারিখে। 12 তারিখে কোন সাইডে আছে? ক্রেডিট সাইডে আছে, লিখবো কি? বিবিধ পাওনাদার। তাহলে বিবিধ পাওনাদার আমাদের হলো কত? 10,000 টাকা। তাহলে ক্রেডিট সাইডে বিবিধ পাওনাদার লিখবো 10,000 টাকা। এবার আমরা লিখবো তাহলে 12 তারিখের পরে আছে 18 তারিখে কি আছে? ব্যাংক হিসাব। তাহলে 18 তারিখে ব্যাংক হিসাব লিখবো। 18 তারিখে লিখবো ব্যাংক হিসাব 15,000। তারপরে 18 তারিখের পরে আছে দেখো, 18 তারিখের পরে আছে 28 তারিখে কি আছে? বেতন হিসাব। তাহলে 28 তারিখে বেতন হিসাব লিখলাম 5,000। এবার আমাদের ব্যালেন্সিং করতে হবে। তাহলে ব্যালেন্সিং করতে গেলে যে সাইডে বড় হবে সেই সাইডটাকে আগে যোগ করতে হবে। তাহলে এই সাইডটা বড়, এই সাইডে যোগ করলাম কত? 1,25,000। এই সাইডে কত? 1,25,000। এবার 1,25,000 টাকা থেকে 1, 2, 3 এই 4টি আইটেম যদি বাদ দেয় তাহলে ব্যালেন্স থাকবে আমাদের হলো 75,000। এটা শেষ তারিখে মার্চ 31, যেহেতু মার্চ মাস তাহলে লিখবো মার্চ 31। ব্যালেন্স হলো সিডি কত? 75,000 টাকা। তাহলে 75,000 টাকা পেলাম। আর হলো ব্যালেন্স আমাদের ব্যালেন্স এইটা পরবর্তী মাসে আবার ব্যালেন্স বিডি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে ডেবিট ক্রেডিট এইভাবে আমাদের খতিয়ান হিসাব প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো টি ছকে ছিল। এবার আমরা যদি ওই এন্ট্রিটা আমরা নগদান চলমান জের ছকে নগদান বইতে পোস্টিং দেই, তাহলে দেখো আমাদের 1 তারিখে ছিল মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব ডেবিট সাইডে, আমাদের উদ্বৃত্ত ডেবিট সাইডে দিলাম। আর এবার হলো ক্রেডিট সাইডে ছিল আসবাবপত্র হিসাব লিখে, ক্রেডিট সাইডে আমরা 20,000 দিলাম। তাহলে থাকলো কত? 80,000। তাহলে আর থাকলো কত? 80,000। তাহলে আর থাকলো হলো 20,000। তাহলে 1 লাখ থেকে 20,000 বাদ দিলাম, 80,000। আবার আছে বিক্রয় করেছি ডেবিট সাইডে কত? 25,000। তাহলে এই 25,000, তাহলে এটাও ডেবিট এটাও ডেবিট, তাহলে যোগ হবে 1,05,000। পরবর্তীতে পাওনাদার হিসাব কত এসেছে? 10,000। সে 1,05,000 থেকে 10,000 বাদ দিতে হবে, কারণ এটা ডেবিট আর এটা ক্রেডিট। তাহলে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কত হবে? 95,000। এবার 95 আবার আছে 15,000। তাহলে 95,000 থেকে আবার 15,000 বাদ দিতে হবে, তাহলে হবে 80,000। বেতন আছে 5,000, তাহলে 80,000 থেকে 5,000 বাদ, তাহলে 75,000। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চলমান জের ছক এবং টি ছক দিয়েই এই অঙ্কটি কমপ্লিট করবে। তোমরা যদি এই অঙ্কটি বুঝতে পারো তাহলে যে কোনো অঙ্ক, খতিয়ানের যে কোনো অঙ্কই তোমরা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভ কামনা করি। আল্লাহ হাফেজ।